মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়, উনিও বিস্তারিতভাবে এখানে আলোচনা রেখেছেন। শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী, সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্টে, এবং ডাইরেক্টর আইসিএ ডিপার্টমেন্টের শ্রী বিম্বেশ্বর ভট্টাচার্য, এবং অফ দ্য ডায়াস শ্রীমতী মীনা রানী সরকার, মাননীয় বিধায়িকা, এবং বিশিষ্ট যারা জনপ্রতিনিধির থেকে শুরু করে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, এবং চেয়ারম্যান যারা পিএসইউর এখানে উপস্থিত, এবং আইসিএ ডিপার্টমেন্টের যারা অফিসাররা উপস্থিত, এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি সেটা আমরা প্রতি বছরই কিন্তু আমরা এই ধরনের কার্যক্রম সরকারি পর্যায়ে হয়, তাছাড়া বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তিরা এই দিনটি পালন করেন। আজকে ওনার 124 বছর জন্ম পার হয়ে আজকে 125তম জন্মশতবার্ষিকী আমরা পালন করছি। আমরা এই কারণে এই জন্মদিনটা পালন করি যে আজকের তারিখেও উনার যে চিন্তা ভাবনা, উনি যে আমাদের সামনে যে কথাগুলো বলেছেন আগামী দিন আমরা কিভাবে চলব, সেটা আজকের তারিখেও কিন্তু এটা প্রাসঙ্গিক। এবং শুধু বললাম আর সে বিষয়ে আলোচনা রাখলাম না, আর যারা এখানে আগামী দিনের যারা ভবিষ্যৎ তারাও জানলো না, যেমন আমরাও জানতাম না সত্যি বলতে কি, কারণ এরকম একজন ব্যক্তির বিষয়ে জানতে না দেওয়ার একটা কারণও ছিল, ইতিহাসের পাতায় তাকে আলাদা করে রাখা হয়েছিল। কিন্তু যা সত্য কখনোই চাপা দেওয়া যায় না। সময়ের তালে আজকে কিন্তু আমাদেরও জানতে হয়েছে ওনাকে নিয়ে, এবং আগামী দিনও ওনার যেসব কাজ মানুষের জন্য করে গেছেন, ওনার যে বিশাল যে অভিজ্ঞতা এবং দেশের জন্য যে মার্গদর্শন উনি রেখেছেন, সেটাকে প্রতি বছর প্রতি সময়ে আমাদের জানতে হবে, বুঝতে হবে। হয়তোবা যে বয়সে আমাদের আরো বেশি বোঝা উচিত ছিল, সেই বয়সে আমরা সেটা জানি না। তার কারণ হচ্ছে সেই রকম ভাবে এক তো পাঠ্যক্রমও নেই, সেইভাবে জানার জন্য যে ধরনের প্ল্যাটফর্ম দরকার সেই ব্যবস্থাও নেই। সমাজের পরিবর্তনের কথা আমরা বলি, সমাজের সেই ব্যবস্থাও ছিল না। যে ইতিহাস না জানার সেই ইতিহাস আমাদের মস্তিষ্কে ঢুকানো হয়েছে। বিদেশি যেসব ইতিহাস আছে সেগুলো আমাদের মস্তিষ্কের ভিতর ঠুকে ঠুকে ঢুকানো হয়েছে। আর যাদের জানানো উচিত তাদের সম্পর্কে আমাদের না জানানোর একটা ঘৃণ্য চক্রান্ত আমরা দেখছি। 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনি দায়িত্বভার নেন, তারপর থেকে কিন্তু ভারতবর্ষের সমস্ত সমাজ ব্যবস্থার মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যেসব ব্যক্তি, যেসব লিজেন্ড ব্যক্তি আমাদের দেশের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য, আমাদের দেশের উন্নতির জন্য যে কথাগুলো বলে গেছেন, সেগুলো নতুনভাবে আমাদের সামনে রাখছেন। কিন্তু সেগুলো কিন্তু পুরনো ভিত্তি ছিল, এবং এতে করে আমাদের দেশ যদি সমৃদ্ধির পথে হাঁটে তাহলে অনেকের জন্য অসুবিধার কারণ হতে পারে। সেই কারণে এগুলো জানতে দেওয়া হয়নি, কিন্তু এখন সেই জায়গায় নেই। এখন মানুষ বুঝতে পারছে কোনটা সত্য কোনটা মিথ্যা। আজকের উনার যে জন্ম জয়ন্তী আজকে আমরা সরকারি পর্যায়ে আমরা করছি, তারই মেইন উদ্দেশ্য হচ্ছে যে যারা এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদেরকে এই বিষয়ে আরো বেশি করে বুঝানো, বলা, এবং উনার যে কর্মকাণ্ড তার সম্পর্কে তাদের আপডেট যে নলেজ সেটা জানানো। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি এখন যে কথাটা বলছেন
সেটা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগেই বলেছিলেন। কি বলেছিলেন? যে আমাদের সোশিয়াল রিফর্মস করতে হবে। সোসাইটির মধ্যে যেভাবে আগে চলছিল দেশ স্বাধীন হওয়ার পরে, সেইভাবে কিন্তু দেশ চলতে পারে না। আমাদের যে অর্থনীতি, সেই অর্থনীতির যে বুনিয়াদ, আমাদের যে সামাজিক অবস্থান, তার একটা রূপরেখা কিন্তু কিচ্ছু ছিল না। মিশ্র একটা ধারণা নিয়ে আমাদের দেশ চলছিল। আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, উনি বুঝতে পারছিলেন না যে কিভাবে দেশকে চালাতে হবে। একটা মিশ্র একটা আইডিয়া নিয়ে, কিছুটা বাইরের, কিছুটা আমাদের দেশীয়, এরকম মিশ্র একটা চিন্তা ভাবনা নিয়ে, তো সেটা চলতে পারে না এইভাবে। একটা দেশের উন্নতির পথে সেভাবে চলতে পারে না। সেই বিষয়ে আমাদের পণ্ডিত দীনদয়ালজি ওনার একাত্ম মানববাদে পরিষ্কার বলেছে যে আমাদের ভারতীয় তথ্য, যেটা ভারতীয়র আগে কিন্তু ভারতীয়ের মধ্যে কিভাবে আমাদের দেশ চলতে হবে, আমাদের যে ইতিহাস, সেইগুলোর দিয়েই আমাদের আগে চলতে হবে। এবং প্রকৃতির মধ্যে সব রহস্য আমাদের রয়েছে। এবং উনি এটাও বলেছেন যে একজন আরেকজনকে ছাড়া আমাদের কোনোদিন চলা যাবে না। এটা উদাহরণস্বরূপ উনি বলেছিলেন, পণ্ডিত দীনদয়ালজি, যে গাছ যেমন জন্তু বা পশুদের বা মানুষদের ছাড়া চলতে পারবে না, আবার পাশাপাশি প্রাণী জগতেও কিন্তু যারা জীব আছেন, উদ্ভিদ আছেন, তাদের বিনা আমরা চলতে পারবো না। কারণ ওনারা অক্সিজেন দেয় আর আমরা কার্বন ডাইঅক্সাইড দিই। এটা উদাহরণ, প্রকৃতির মধ্যেই রহস্য রয়েছে। এর জন্যই আজকের তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জি বলছেন সবকা সাথ, সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস। আর আগে আমরা যেসব সোশিয়ালিজমের কথাই বলি, ক্যাপিটালিজমের কথা বলি বা অ্যানার্কিজমের কথা, যদি সব ইজম, এইভাবে কোনো অবস্থায় সামনে এগোনো যায় না। কারণ এতে করে একটা ডিভাইড অ্যান্ড রুলের একটা ব্যবস্থা আসে। শ্রমিকদের আলাদা, মালিকরা আলাদা, আবার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই কথা যদি আসে, ডারউইনের যে মতবাদ, সেখানে দেখা যায় কোনো গণতন্ত্র থাকে না। তো সেখানেও ক্যাপিটালিস্ট একদিক দিয়ে, আবার একদিকে গরিব। তো এইভাবে কোনো অবস্থায় কোনো দেশ চলতে পারে না। তখনই ইন্টিগ্রাল হিউম্যানিজমের কথা আসে, যে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, কেউ আলাদা না। তো এইগুলো, এই ধরনের মহা ঋষি, মানুষ আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। এবং যখন যখন ওনাদের জন্মদিন হয় বা ওনাদের যে বলিদান দিবসই বলি বা ওনাদের প্রয়াণ দিবস আমরা যখন পালন করি, আমাদের দেশের মধ্যেই কিন্তু ওনারা ছিলেন, আমাদের মার্গদর্শন কিন্তু ওনারা করে গেছেন। তো সেখানেই আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তখনই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন যে আমরা সেলফ রিলায়েন্স হতে হবে। আমাদের অর্থনৈতিক যে ব্যবস্থা, আমাদের নিজেরাই নিজেদের প্রচেষ্টায় আমরা অন্যের উপর যাতে আমরা ভরসা করে না থাকতে হয়, সেই বিষয়টা আমাদের দেখতে হবে। সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি এখন জোর দিয়েছেন। বিভিন্ন সোশিয়াল রিফর্ম একটার পর একটা করে যাচ্ছেন। আমরা যদি 3 তালাকের কথা বলি, 3 তালাকে আগে আমাদের মুসলিম মায়েরাও বোনদের কথায় কথায় 3 বার যদি 3 তালাক বলা হয়, তাদের ডিভোর্স হয়ে যেত। এখানে সোশিয়াল রিফর্ম এনেছেন, অনেক কথা বলেছেন যে যদি এই ধরনের বিলোপ যদি করা হয় 3 তালাক প্রথা, তাহলে ভারতবর্ষের মধ্যে পুরো রায়ট হয়ে যাবে, কিন্তু কিছুই হয়নি। তো বিভিন্ন সোশিয়াল রিফর্ম আপনারা দেখেছেন কিছু কিছু ক্ষেত্রে। আমাদের ত্রিপুরাতেও আমরা যেভাবে ডিরেকশন আমাদের কেন্দ্রের থেকে আমরা পাচ্ছি, যে অনেকগুলো আইন আছে যেগুলো ব্রিটিশ আমলে সেগুলো ছিল, সেগুলো যদি এখন আমরা প্রয়োগ করতে যাই, সেগুলো বাস্তব জগতে কিন্তু কোনো অবস্থায় সম্ভব নয়। তো এগুলোকে স্ক্র্যাপিং করার জন্য প্রচুর আইন এখন কিন্তু আস্তে আস্তে করে আমরা সোশিয়াল রিফর্মের মাধ্যমে সেগুলো আমরা করছি। একদিনে হবে না, প্রচুর আইন এরকম। তো সেইগুলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বলে গেছেন এবং সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বারবার বলছেন এগ্রিয়ান কান্ট্রি হচ্ছে আমরা
ভারত। সেখানে যদি এগ্রিকালচারে আমরা যদি স্বাবলম্বী না হই, এগ্রিকালচারকে যদি আমরা ভালো করে এখানে উন্নতি না করতে পারি, তো আমাদের দেশের উন্নতি কোনোদিন সম্ভব নয়। এবং আজকে কিন্তু আমরা দেখছি যে আমাদের যে সরকার, কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার কৃষকদের যাতে তাদের ডাবল লাইন ইনকাম হয়, তাদের যেসব সুযোগ সুবিধা দেওয়া, সেটা কিন্তু বিভিন্ন স্কিমের মাধ্যমে আমরা দিচ্ছি, যাতে এগ্রিকালচারে আমাদের সবচেয়ে বেশি আমাদের যে জিডিপি সেখানে এগ্রিকালচার থেকে আসে। আমরা করোনার সময় আমরা দেখেছি সারা পৃথিবীর মধ্যে যেখানে ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে চলে, সেই জায়গাগুলো কিন্তু তাদের অর্থনৈতিক যে অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের দেশ কিন্তু সেই দিক দিয়ে কোনো সমস্যা হয়নি, কারণ আমরা এগ্রিকালচারের দিকে উন্নত ছিলাম, আমাদের সমস্যা হয়নি। তো তার উপর ভিত্তি করে আমাদের সবসময় আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন, সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। আবার উনি এটাও বলছিলেন যে মার্জিনালাইজড আপলিফটমেন্ট, যারা প্রান্তিক ব্যক্তি তাদেরকে উন্নতি যদি না করি, তাদের যদি উন্নয়ন, আর্থিক সামাজিক উন্নয়ন যদি না হয়, তাহলে কোনো অবস্থায় দেশ উন্নতি হবে না, রাজ্য উন্নয়ন হবে না। আজকে কিন্তু আমরা সেই কাজটা আমরা করছি। আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রতি ঘরে সুশাসন, আমরা এই নিয়ে দুবার আমরা করেছি। সেখানে কেন্দ্রীয় সরকারের যে স্কিমগুলো আছে এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো আমাদের সরকারের মাধ্যমে, এবং যারা বিভিন্ন যেসব আমাদের জনপ্রতিনিধিরা আছেন, সমস্ত মানুষকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় মেলা, অ্যাওয়ারনেস করে প্রতিটা ঘরে ঘরে সুশাসনের যে বিষয়, অর্থাৎ যে বেনিফিশিয়ারি স্কিমগুলো মানুষের ঘরে ঘরে যাতে দেওয়া যায়, সেই ব্যবস্থা আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করেছেন, যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের সেই কথাটা বলেছেন, যে আমাদের যে ট্রেডিশন, সেই ট্রেডিশনের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে আমরা যুক্ত থাকতে পারব। এবং যতক্ষণ ধরে আমাদের যে পরম্পরা, আমাদের যে সংস্কৃতি, আমরা জানি আমাদের ত্রিপুরাতে 19টা জাতিগোষ্ঠী আছে। আগে এই বিষয়ে কিন্তু সেইভাবে জোর দেওয়া হতো না। আমরা কিন্তু ত্রিপুরা সরকার 2018 পরে আসার পরে আমরা কিন্তু প্রতিটি জাতিগোষ্ঠীর যাতে উন্নয়ন হয় এবং সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা ওনাদের যেসব হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলো আছে সেগুলোকে পুনরুদ্ধার করার আমরা চেষ্টা করছি। এবং সেই কথাটাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই কথাটি বলে গেছেন বারবার, যে আমাদের সেটা করতে হবে। উনি এটাও বলেছেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপরে উনি জোর দিয়েছেন। আমরা এটা দেখতে পাচ্ছি আজকে ভারতবর্ষের যে ইন্ডাস্ট্রি কোন জায়গায় গেছে, এগুলো আগেই কিন্তু আমাদের কাছে সব বলা হয়েছে, কিন্তু সেইগুলো এত দীর্ঘ সময়ে ইমপ্লিমেন্টেশন কেউ করেনি। কারণ যদি ইমপ্লিমেন্টেশন হয় তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বলতে হবে, তো যাতে উনাকে বলতে না হয় এবং প্রপার যে মার্গদর্শন নিয়ে চলা, সেটা না থাকাতেই ভারতবর্ষে কিন্তু অন্যান্য দেশের থেকে অনেকটা পিছনে চলে গেছে। আজকে যেটা অর্থনৈতিক দিক দিয়ে যদি আমরা বলি, 11 নম্বরে আমরা ছিলাম, সেই জায়গায় এখন 4র্থ স্থানে আমরা চলে এসেছি সারা পৃথিবীর মধ্যে। আমি জানি না আগামী দিন যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, যেভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি 2022-এ উনি যখন বললেন যে অমৃতকাল, আমাদের বিকশিত ভারতের যে স্বপ্ন উনি দেখিয়েছেন 2047-এ, সেটা যেভাবে অগ্রগতি হচ্ছে, এক জাম্পে 11তম পজিশন থেকে 5ম স্থানে চলে এসেছেন, আজকে 4র্থ স্থানে চলে এসছে। এবং দেখতে দেখতে আপনারা দেখবেন যে ভারতবর্ষে কোন জায়গায় চলে গেছে। আমরা G20 সময় আপনারা দেখেছি যে বিশ্বগুরুর যে কথা এখন বলা হচ্ছে, যে আবার ভারত বিশ্বগুরুর স্থান নেবে। G20-তে আমরা নিজেরাও দেখেছি। এখানে প্রধানমন্ত্রীর যখন এবার প্রেসিডেন্সি ওনাকে দেওয়া হয়েছিল, সেখানে দিল্লিতে শুধু না, সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো ছিল, আমাদের ত্রিপুরাতেও আমাদের G20-র একটা ভাগ আমাদের দেওয়া হয়েছিল সায়েন্সের উপরে। তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষের কে যেভাবে মানুষ এখন দেখতে পাচ্ছে রাষ্ট্রনেতারা, সেটা কিন্তু আগে আমরা দেখতে পারি। আমরা দেখেছি এরকম মানে একজন লিডার আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন এবং ওনার পরিবার সম্পর্কেও এখানে আমার বিস্তারিত আলোচনা এখানে রেখেছেন।
শুধু তাই নয়, উনি যারা আজকে যে উনার বিষয়ে যদি আমরা কথা বলি, আজকে ভারত ভাগের যদি কথা উঠে, এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, উনি বারবার ভারত ভাগের বিরুদ্ধে কিন্তু কথা বলেছেন। উনি চাইতেন না যে ভারত ভাগ হোক, কিন্তু যখন এই পশ্চিমবাংলা এবং নোয়াখালী, কলকাতায় যে ক্যালকাটা একটা রায়ট, আপনারা সবাই জানেন যে বিগ রায়ট একটা হয়েছিল, সেখানে কিভাবে যে অগ্নিসংযোগ, খুন, ধর্ষণ, মানে এইরকম একটা রায়ট নোয়াখালী এবং ক্যালকাটা যে ঘটনা হলো, তারপর থেকে উনি চিন্তা করলেন যে না, যদি দেশ ভাগ হয় তো এর আগে বাংলাকে আগে ভাগ করতে হবে। কারণ বাঙালি হিন্দুদের এমন এক অবস্থা হয়েছিল, একটা চক্রান্ত হয়েছিল তৎকালীন সময়ে, যে প্রভিন্স যে ছিল বেঙ্গল প্রভিন্স, সেই প্রভিন্সের যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং আমাদের যে জিন্না সাহেব আসলেন, তারা মিলে একটা চিন্তা করলো যে যদি যে বেঙ্গল যদি একটা প্রভিন্স তৈরি হয়, তাহলে সংখ্যাগুরু হিসাবে সেখানে মুসলিমরা থাকবে। তাহলে ওনাদের যে চিন্তা ভাবনা যে মুসলিম লীগের, সেই মুসলিম লীগের চিন্তাধারা আগামী দিন যদি এটা একটা আলাদা রাষ্ট্র হয়, তাহলে পরবর্তী সময় এটা পাকিস্তানে যোগ হয়ে যাবে। সেই ভাবনা যখন উনি আসলেন, যে এবং যেভাবে রায়ট করলো, যেভাবে হিংস্রতার সাথে ক্যালকাটা রায়ট হয়েছে, নোয়াখালী রায়ট হয়েছে, তখন উনি বললেন যে আগে বাংলা ভাগ করতে হবে, হিন্দু বাঙালিদের এটা আলাদা রাজ্য রাখতে হবে। তখন কিন্তু আজকে পশ্চিমবাংলায় যে আজকে যে পশ্চিমবাংলার যে আমি বলবো স্থপতি এবং ফাদার অফ বেঙ্গল, সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং ওনার কারণে কিন্তু আজকে পশ্চিমবাংলার হিন্দুরা কিন্তু এখানে আজকে থাকতে পারছে। এবং আদারওয়াইজ কি হতো, যে যদি যে চক্রান্ত ওরা করেছিল, যদি আলাদা করে প্রভিন্স হতো, তো যেহেতু এখানে যে সংখ্যাগুরু ছিল মুসলিমরা, সেটাকে পরবর্তী সময়ে আমরা কিন্তু হিন্দু বাঙালিদের আর খুঁজে পেতাম না, একদম নিশ্চিত। কারণ তার প্রমাণ হচ্ছে, আমরা যদি কাশ্মীরের ঘটনা আমরা দেখি, সেখানে যারা হিন্দু পণ্ডিতরা ছিলেন তাদের অবস্থা আমাদের সবার জানা। সেই জায়গায় উনার কারণে আজকে যে হিন্দুদের যেভাবে উনি বাঁচিয়েছেন একটা স্থান, যে পশ্চিম বাংলা হিসাবে পরবর্তী সময়ে কোচবিহারের একটা অংশ যোগ হয়েছে, বিহারেরও একটা অংশ পশ্চিমবাংলাতে যোগ হয়েছে। কারণ যে পরিমাণে ইস্ট বেঙ্গল থেকে যখন বাংলা ভাগ হলো, হিন্দু বাঙালিরা যখন পশ্চিমবাংলাতে আসলো, জায়গারও কিন্তু সংকলন হচ্ছিল, কিন্তু এই জায়গাগুলো যখন লেজিসলেশনের মাধ্যমে সাথে যুক্ত হলো, বিহারের খানিকটা অংশ যখন যুক্ত হলো, তাতে করে কিন্তু পশ্চিমবাংলার যে ভৌগোলিক অবস্থারও কিন্তু অনেকটা বেশি হলো। তো আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি হয়েও, হিন্দু বাঙালি হয়েও সেইভাবে ওনাকে কিন্তু সম্মান দেওয়া হয় না। শুধু বাঙালিদের জন্য উনি চিন্তা করেননি, হিন্দু বাঙালিদের জন্য উনি চিন্তা করেননি। আজকে 370 ধারা 35 কথা বলা হচ্ছে। কোথায় উনি চলে গেলেন? কাশ্মীরে। আমাদের যখন আমরা ওনার সম্পর্কে জানতে পারি, যখন দিল্লির থেকে উনি বললেন, যেখানে আমার পূর্ববর্তী বলেছেন যে অলরেডি যে এক দেশের মধ্যে দুটো দেশ কি করে হবে। দিল্লির থেকে উনি রওনা দিলেন পাঞ্জাবে, সেই পাঞ্জাব থেকে যখন জম্মুতে ঢুকে ওনাকে গ্রেপ্তার করা হয়। এবং সেখানে উনি বলেছেন যে একটা দেশের মধ্যে একটা নিশান, একটা বিধান আর একজন প্রধান আলাদাভাবে থাকতে পারে না। এবং পারমিট নিয়ে কেন ঢুকতে হবে? এই পারমিট প্রথা বিলুপ করার জন্য, 370 ধারা বিলুপ করার জন্য উনি প্রতিবাদ করলেন। এবং তার জন্য উনি ওখানে কিন্তু ঢুকার চেষ্টা করলেন, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। এবং পরবর্তী সময়ে কিভাবে, এখনো রহস্যজনক ওনার যে মৃত্যু, সেই মৃত্যুর রহস্য রয়ে গেল, আমরা সবাই জানি। কিন্তু পরবর্তী সময়ে পারমিট প্রথা বাতিল হলো। কিন্তু এই 370 এবং 35 বিরুদ্ধে উনি যে সোচ্চার হয়েছিলেন, যে কাজটা উনি করে যেতে পারেননি, সেটা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজটা করলেন। অখণ্ড ভারতের কথা বলছেন, সেই অখণ্ড ভারতের যে প্রথম যিনি উনি যে আগুনটা উনি জ্বালিয়েছিলেন, সেই আগুনটা নিভিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এই 370 এবং 35 ধারা বিলুপ করে। আজকে
আমরা দেখতে পাচ্ছি যে ধরনের যে মুসলিম লীগের যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু যে কারণে আমাদের নিজেদের মধ্যে যে একটা ডিভিশন করার যে চিন্তা ভাবনা করেছে। প্রথমে তৎকালীন সময়ে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ইস্ট বেঙ্গলে, উনি বুঝিয়েছিলেন যে ইস্ট বেঙ্গলের যে ওখানকার যে এগ্রিকালচারের যে অবস্থা, ওখানে এত উর্বর জমি, আর পশ্চিমবাংলার যে ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রি হোক, এখানে জুট মিলই হোক এবং এখানে পোর্টেই হোক, সবকটা দুটো বাংলা যদি আমরা একসাথে থাকি তাহলে বাংলার যে অর্থনীতি সেটা যে রুইন হয়ে যাবে, সেভাবে উনি বুঝিয়েছিলেন। আসলে কিন্তু এরকম না। তার মেইন উদ্দেশ্য ছিল যে আগামী দিনে পুরো মানে হিন্দু বাঙালিদের যাতে একেবারে অবলুপ্তি করা যায়, সেই দিশায় কাজটা করেছিল। আজকে একদিকে বাংলাকে বাঁচানো, দেশের অখণ্ডতার জন্য জম্মু অ্যান্ড কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্তি করা, এই কাজগুলো উনি করেছেন। একটার পর একটা আমরা যদি আজকে দেখি, আজকের দিনে এটা আলোচনা খুবই প্রাসঙ্গিক আমি মনে করি। আমরা দেখেছি যখন উনি ফজলুল হকের মন্ত্রিত্বে উনি অর্থমন্ত্রী ছিলেন, সেখানেও আমরা দেখেছি যখন মেদিনীপুরের যখন ফ্লাডে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হলো, উনি ওখানে যাওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু ওনাকে আটকিয়ে দেওয়া হলো। এর প্রতিবাদে উনি কিন্তু সেখান থেকে পদত্যাগ করেন এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে সেখানে কিন্তু উনি পৌঁছে গেছেন, রিলিফ দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা হিউম্যান টাচের যে ব্যবস্থা ওনার মধ্যে আমরা দেখেছি। তাছাড়াও আমরা দেখেছি আজকে যখন শত শত ইস্ট বেঙ্গল থেকে যখন হিন্দু বাঙালিরা ভারতবর্ষে আসতে লাগলো, পশ্চিমবাংলায় এবং আসাম, ত্রিপুরাতে যখন আসতে লাগলো, তখন কিন্তু রা শব্দটিও নেই তৎকালীন সময়ে নেহেরুর। কিন্তু উনি নিজে আসামেও গেছেন, ত্রিপুরাতেও উনি এসেছেন সেই সব শরণার্থীকে দেখা করার জন্য। এসব আমাদের ইতিহাস, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাদের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য উনি চেষ্টা করেছেন। কিন্তু আমরা তৎকালীন সময়ে যারা রাষ্ট্রপ্রধানরা ছিল তারা কিন্তু আসেননি। আমরা এটাও দেখেছি যখন নেহেরু লিকায়তের যে একটা অ্যাকর্ড হলো, তার বিরুদ্ধে প্রতিবাদ করে উনি মুহূর্তেও দেরি করেননি। উনি ওনার মন্ত্রিসভাতে ছিলেন, সেখানে উনি ইমিডিয়েটলি উনি রেজিগনেশন দিয়ে উনি ওখান থেকে বেরিয়ে এসছেন। তারপরে 1951 সনে নতুন করে জনসংঘের প্রতিষ্ঠিত করেন এবং সেই জনসংঘের যে প্রতিষ্ঠিত করার পরে 1980 সনে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি, ওনার সময়ে আজকে ভারতীয় জনতা পার্টির যে স্থাপন সেখানে হয় এবং আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সারা ভারতবর্ষের মধ্যে যে 28টা রাজ্য আছে, এর মধ্যে 20টার উপরে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের সেখানে চলছে। এবং যেভাবে আজকে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেভাবে এখানে অপারেশন সিন্দুরের ঘটনা এখানে বলেছেন, এবং প্রতিটা কথায় যখনই কথা হয় উনাকে ছাড়া কোনো কথা হবে না। উনি কি বলেছেন যে প্রথমে প্রতিবাদ করো, বারবার ভারত কখনো কাউকে আক্রমণ করে না, কোনো যে ধর্মের প্রতি কোনো অবিশ্বাস নেই, কিন্তু এইভাবে যখন বারবার করছে প্রথমে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, আর নতুবা প্রতিশোধ নাও, অপারেশন সিন্দুর সেই কাজটা দেখিয়েছেন। মাত্র 25 থেকে 26 মিনিটে যারা টেররিস্ট পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেননি, উনি কি করেছেন, যেসব টেররিস্টরা ছিল তাদের যে আতুর ঘরগুলো, সেই ঘরগুলো ধ্বংস করে দিয়েছেন উইদিন 25 to 26 মিনিটস। এবং প্রেসিশনের যে অ্যাটাক যাকে বলে, এর আগেও করেছেন, যে সার্জিক্যাল অ্যাটাকে হোক বা এয়ার স্ট্রাইকে হোক, উনি দেখিয়েছেন যে বারবার, কিন্তু তার একটা মানে সহ্যর একটা সীমা আছে। এবং সেই কথাগুলো কিন্তু আপনি দেখুন, যেটা উনি করেছেন তারও বেশ ছিল আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ওনার কথার উপর ভিত্তি করে কিন্তু এখনো সব কাজ করছেন। তো সমস্ত জায়গায় আজকে আমরা দেখছি প্রতিটা ক্ষেত্রে এই ধরনের একটা বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উনি সন্তান ছিলেন, সুপুত্র ছিলেন, যেরকম ফ্যামিলির থেকে এসছেন এইভাবেই। মানে আজকে আমরা ওনার সম্পর্কে যেই জায়গায় দেখি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাত্র 33 বছর বয়সে উনি ক্যালকাটা ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর হন। ইতিহাসে এরকম দেখা যায়নি। এবং সেখানে উনি যখন, আমি আজকেও একটা জায়গায় আমি যখন এই বিষয়ে কথা বলছিলাম, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি ইনভাইট করেছিলেন ওখানে মানে সমাবর্তন অনুষ্ঠানে, এবং সেখানে বাংলাতে
তৎকালীন সময় ইংরেজদের সময় সেখানে বাংলার কোনো বিষয় ছিল না। সেখানে উনাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে আনার পর উনি বাংলা থেকে ওখানে বক্তব্য রেখেছিলেন। এবং উনার সময়ে ইউনিভার্সিটিতে দেখা গেল যে যে বার্নিকুলার, ইন্ডিয়ান যে বার্নিকুলার, সেইগুলো যাতে আরও বেশি করে স্থাপন করা যায় তার জন্য সেখানে কোর্স স্থাপন করেন এবং সেই বিষয়ে সর্বোচ্চ যে ডিগ্রি সেটা যেন প্রাপ্য হয় সেই কাজগুলো উনি করেছেন। উনি যখন মানে যে বিষয়ে আমি বলছিলাম, যখন যে জায়গায় থাকেন, উনি যখন শিল্পমন্ত্রী হন নেহরুর মন্ত্রিসভায়, তখনও আমরা দেখেছি যে প্রথম উনি শিল্প উন্নয়ন নিগম উনি তৈরি করেন। শুধু তাই নয়, প্রথম যে শিল্পনীতি, আমরা শিল্পনীতি নিয়ে আমরা অনেক কথা বলি, সব কিছু দেখুন তৎকালীন সময়ে বলা হয়েছে, উনার সময় শিল্পনীতি উনি তৈরি করেন। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওনার সময় হয়েছে, সিন্দিসার কারখানা সেটা ওনার সময় হয়েছে, দুর্গাপুরে প্রথম আইআইটি উনি স্থাপন করেন, আইআইএম স্থাপন করেন। তো একের পর এক বসে থাকার ব্যক্তি নয়। তো আমরা এই ধরনের ব্যক্তি যারা আমাদের অনেক কিছু দিয়েছে আমাদের দেশকে, ওনাদের সম্পর্কে বারবার জানা এবং ওনাদের যে পথ, আমাদের পথপ্রদর্শক, ওনারা আমাদের যেভাবে অনেক কিছু বলে গেছেন সেগুলো নিশ্চয়ই আমরা আগামী দিনে সেগুলো আমরা প্রয়োগ করব। এখানে আজকে আমি অত্যন্ত খুশি যে আমরা কিছু আজকে ওনার এই যে 125তম যে জন্মদিন আমরা পালন করছি, সে উপলক্ষে আমাদের কিছু এখানে ত্রিপুরা সরকারের যে আইসিএর উদ্যোগে এবং এডুকেশন ডিপার্টমেন্টের কিছু পরিকল্পনা আমাদের আছে। যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে শিক্ষা দপ্তরের উদ্যোগে যারা বিশেষ কাজ করেছেন তাদের যেসব সুযোগ্য ব্যক্তি, তাদের উনার নামে শিক্ষক দিবসে পুরস্কার দেওয়া হবে। আমরা আগামী বছর ওনার 125তম জন্ম জয়ন্তী পূর্তি উপলক্ষে আইসিএ ডিপার্টমেন্ট থেকে যারা সামাজিক, রাজনৈতিক এবং দেশ সেবা এবং প্রশাসনিক কাজে যদি বিশেষ অবদান থাকে, তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক্সিলেন্স অ্যাওয়ার্ড চালু করার আমরা পরিকল্পনা করেছি। আজকে আরেকটা বিষয় আমি এখানে ঘোষণা করতে যাই। আজকেও আমাদের রাজ্যসভার সদস্য রাজীব বাবু উনি বলেছেন, আহ্বান করেছিলেন, আজ কয়েকদিন ধরে আমরা এই বিষয়টি আলোচনা করছিলাম। তো আজকে আমি এখানে বলতে চাই যে ওনাকে যথার্থভাবে ওনাকে সম্মান দেওয়ার জন্য টাউন হল প্রাঙ্গণে ওনার প্রতিকৃতিতে একটা স্থাপন আমরা করব সেখানে। শুধু তাই নয়, ওনাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং ওনাকে শ্রদ্ধা নিবেদন করে আজকের দিনে এই যে টাউন হল ওনার নামে সেটা উৎসর্গ আমরা করব, সেই ঘোষণা আমি দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আপনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অনুপ্রাণিত করবার জন্য অনেক ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমার মনে হয় যে আমরা রাজ্যবাসী হিসাবে এই ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির দীর্ঘদিন ধরে আমাদের এটা দাবি ছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে কৃতিত্ব, উনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য উনার একটা প্রতিকৃতি আগরতলা